প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৪৮। সৌরভী আগের মতোই নির্জীব, না কারোর সাথে বাক্য বিনিময় করে, না খেতে চায়। পাশে বসে একদিন পূর্বে নাজমিন বেগম বুঝিয়েছেন, মেয়েটা কাঠপুতুলের মতো শুধু উপর নিচ মাথা দুলিয়েছে। চোখ মুখের লাবণ্যতা মিয়ে গিয়ে পাংশুটে হয়ে গিয়েছে। মৃত প্রাণীর ন্যায় চোখের উজ্জ্বলতা কমে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। কেমন ভূতের মতো হাঁটে বাড়ি জুড়ে। হঠাৎ কেউ দেখলে ভূত মনে করে হার্ট অ্যাটাক করতেও পারে। ঝর্ণা বেগম সেদিন অভিমান অভিযোগ ফেলে ছেলেকে নিতে আসলেও ছেলে এক পা বাড়ল না ওই বাড়ির উদ্দেশ্যে। গো ধরে বসে রইল এই বাড়িতেই থাকবে বলে। শেষ পর্যন্ত ভার মুখে ছেলের বউ আর ছেলেকে ছেড়ে গিয়েছেন সৈয়দ বাড়িতে ভদ্রমহিলা। দিনগুলো যেন সৈয়দ বাড়ির মানুষের জন্য বিভীষিকাময়। আগের মতো ঝরঝর করে দিন কেটে রাত নামলেও রাত যেন ফুরোয় না। চারিদিকে ধু ধু শূন্যতা। বাড়ি দুটো পড়ে আছে মরুভূমির ন্যায় শূন্য হয়ে। বাচ্চা ছেলেমেয়েগুলো বাড়িতে নেই। তাদের অভাবে খা খা করে ইট পাথরের দালানগুলো। ইরহাম আগের মতো হাসে না, মুখ গোমড়া থাকে সারাক্ষণ। গম্ভীর মুখভঙ্গি করে সারাদিন সোফায় বসে থাকে, কিছু একটা ভাবে। আগের মতো রমরমে ভাব নেই এই বাড়ির দুয়ারে, যেন হাসলেই পাপ হবে সবার। অলস মনে বসে এইসব ভাবেন আর কাজ করেন নাজমিন বেগম। বাড়ি আজ ঠান্ডা, সৌরভীর নড়চড় নেই। না হলে সকাল দুপুর রাতে স্বামী স্ত্রীর একজোট ঝগড়ার আওয়াজ পাওয়া যেত। ইরহাম টু শব্দটি করে না, নিজের অপরাধ বোধের চাপে। কিন্তু সৌরভী কখনো থামে না। সে তেতো গলায় সারাক্ষণ গালিগালাজ করতেই থাকে। আগে তো মেয়েটা এত গালাগাল করতো না, এখন কি করে এত খারাপ ভাষা ব্যবহার করে ভেবে হয়রান হন না নাজমিন বেগম। চোখের সামনে নিজের দাম্ভিক নাকের ডগায় বিরক্তি। সারাদিন ভেটকাতে থাকা নুসরাতের মুখ ভাসে। খারাপ সঙ্গে গালাগাল শিখেছে। এরপর একে একে বাড়ির ছোটদের থেকে বড়দের শিখিয়েছে নিজের গালিগুলো। এই বাড়ির কোনো ছেলেমেয়ে এত গালাগাল করতো না। এমনকি নিজের ভাসুর দেবর কাউকে গালি ব্যবহার করতে শুনেননি নাজমিন বেগম। হঠাৎ হঠাৎ সোহেদ রেগে গেলে খবিশ বলতেন, নয়তো রাম ছাগল বলতেন। অতিরিক্ত রাগলে শুয়োরের বাচ্চা। এছাড়া কোনো গালি ব্যয় হতো না। কিন্তু তার পেট থেকে বের হওয়া ওই বেয়াদবটা কি কি গালি দেয়, যা তিনি জীবনেও শোনেননি। ভাবনার অতলে এত হারিয়ে গেলেন যে নাজমিন বেগম টের পেলেন না। এক ধারায় সিঙ্কে পড়ে থাকা পানির শব্দ। বাহির থেকে যে ইরহাম মেঝমা বলে অগণিতবার ডাকছে তাও শুনতে পেলেন। চাচির নড়চড় না পেয়ে মনে করলে হয়তো বাড়িতে নেই। কিচেনের পানির শব্দ তখনও তার কর্ণগোচরে পৌঁছায়নি। উদ্ভ্রান্তের ন্যায় ছুটল বাড়ির বাহিরে বেরিয়ে চেঁচিয়ে ডাকলো, সৌরভী। নেই, সৌরভী আশেপাশে কোথাও নেই। খালি রাস্তায় কিছুক্ষণ পাগলের মতো তাকিয়ে থেকে গেটের ভিতরে ঢুকলো। হন্তদন্ত পায়ে আবার বাড়িতে ঢুকে হাতে গাড়ির কি নিল। কিতে চাপ দিতেই শব্দ করে হর্ন বেজে উঠল। গাড়ির গ্যারেজ থেকে বের করে পাগলের মতো স্টার্ট করলো। রাস্তায় গাড়ি উঠে আসতেই উইন্ডো স্ক্রিনে বাহিরে তাকালো। এক হাতে হুইল চেপে দেখলো আশপাশ। বিড়বিড় করে আওড়ালো নিজ মনে, সৌরভী সৌরভী সৌরভী, আই উইল কিল ইউ ইডিয়েট। রাস্তায় কালো সালোয়ার কামিজ পরিহিত একটা মেয়েকে দেখে চেঁচালো, এই সৌরভী দাঁড়াও, এই মেয়ে এই। হন্তদন্ত হয়ে গাড়ির ডোর খুলে বের হলো। চোখে তখন সর্ষে ফুল দেখছে সে। ভয়ে বুক কাঁপছে থরথর করে। হাত পায়ের অবস্থা মির্গি রোগীর মতো। মেজাজ গরম করে গিয়ে কাঁধ ধরে টান দিতে নিবে, থেমে গেল ইরহাম। দমকা হাওয়ার শীতল স্পর্শ বয়ে গেল গা বেয়ে। শির দ্বারা সোজা করে নিল সে, বাড়ানো হাত গুটিয়ে নিল। সামনের মেয়েটা সৌরভী না। অনুভূতি হলো অন্যরকম কিছু একটা। মেয়েটা আশেপাশে থাকলে যেমন বুকে কম্পন হয় তেমনই হলো। এতে সামান্য টলে গেল নিজের জায়গা থেকে। অতিরিক্ত অস্থিরতায় চোখের পাতা ঝাপটালো নিজের। সামনে বাস স্ট্যান্ড করা বাইকের উতাল মিররের দিকে কোনা চোখে যেতেই গাড়ির ডিকি থেকে তাড়াহুড়া করে ওড়না সামলে বের হয়ে আসতে দেখা গেল নতুন বধূকে। চাদরের মতো গায়ে ওড়না পেঁচিয়ে চোরের মতো দিক বেদিক ভুলে সিএনজির স্ট্যান্ডের দিকে দৌড় দিল। আকস্মিক হাসি পেল ব্যাপারটা দেখে ছেলেটার। ঠোঁট বেয়ে বয়ে গেল হাসির ফোয়ারা। ঠোঁট এলিয়ে হাসতেই থুতনিতে টোল পড়ল। গালের একপাশে সূক্ষ্ম দেবে গেল। পা চালিয়ে যেতে যেতেই চোখ এঁটে নিল সানগ্লাস। পেছন থেকে রসাত্মক গলায় ডাকলো,
জানেমান? সৌরভী ঘাড় গড়িয়ে এক পল তাকালো, তারপর আবার পাগলের মতো ছুটল সম্মুখে। ইরহামের সাথে পারল না সে। বড় বড় পা ফেলে এসে পেছন থেকেই শক্ত হাতে চেপে ধরল কবজি। নিষ্পাপ চোখে তাকিয়ে শুধালো, পালানো হচ্ছে ওয়াইফি? সৌরভী হাত ছাড়ানোর চেষ্টা করলো, মুচড়া মুচড়ে অভ্যস্ত রেখেই গলা নামিয়ে কটমট স্বরে বলল, তোমার সাথে আমি যাব না। তুমি যাবে, সাথে তোমার পুরো শরীর যাবে। কে আটকাবে আমায়? আমি চেঁচিয়ে লোক জড়ো করব। থ্রেড দিচ্ছ জানেমন? চলো বাসায় চলো। অনেক ইঁদুর বিড়ালের মতো লুকিয়ে চুরিয়ে খেলেছ, তাছাড়া লোক জড়ো করে লাভ নেই। আমাদের বিয়ের ছবি আছে আমার কাছে। যাব না, ডিভোর্স দেবো আমি আপনাকে। ইরহাম সৌরভীকে টেনে নিয়ে যেতে পারল না। সামনে দাঁড়ানো জেদি মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে এক হাতে কোমর চেপে ধরল, অন্য হাতে স্ত্রীর কবজি চেপে গা দুলিয়ে এক পা আগালো। দোকানদাররা তাকিয়ে আছে এদিকে হাঁ করে। বিশেষ পাত্তা দিল না ইরহাম তাতে। নির্লজ্জের মতো শব্দ করে হাসল। পরিহিত সানগ্লাস চোখের সামনে স্থির রেখে স্ত্রীকে নিয়ে গা দুলিয়ে অগ্রসর হতে হতে অনুচ্চ স্বরে বলল, ড্যানিস টাইমের একটা ড্রামায় একটা সিন এমন ছিল, তার বউ ডিভোর্স পেপার বিয়ের পরের দিন রেখে পালিয়ে যায়। পরে স্ত্রীকে জোর করে বাপের বাড়ি থেকে তুলে আনতে আনতে এমনই স্বামী স্ত্রী গা দুলিয়ে নাচে। আমার কি জীবন! সিনটা রিক্রিয়েট করার সুযোগ পেয়ে গেলাম। সৌরভী বিরক্তিতে মুখ কুচকালো, দাঁতের দাঁত চেপে বলল, আমাকে তালাক দিয়ে দাও ইরহাম। ইরহাম গা দুলিয়ে আবার হেসে উঠল। স্ত্রীর কোমর আর কবজি চেপে ধরে নৃত্য অব্যাহত রেখেই বলল, কবর থেকে উঠে এসে যদি শ্বশুর আব্বাও বলে তোমাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তবুও আমি তোমাকে তালাক দেব না। তাই বাইং মাছের মতো নাচানাচি না করে স্বামীর সোহাগী হও। মৃত্যুর পর কপালে জান্নাত নসিব হবে। খারাপ হলেও আমি তোমার স্বামী, আর লম্পট লুচ্চা বদমাইশ যাই হই তাহলেও তোমার স্বামী। নিজের নসিব তুমি পরিবর্তন করতে পারবে না সৌরভী। ভালোই ভালোই মানিয়ে নাও। আমাকে আমার খারাপ রূপ দেখাতে বাধ্য করো না। ইরহাম মুখ গম্ভীর রেখে কথাগুলো বললেও বুক কাঁপছে তার। ভালোই ভালোই না মানলেও তো কিছু করতে পারবে না সে। কি ভয়টাই না পেয়েছিল মেয়েটা পালিয়ে গিয়েছে ভেবে। মাথায় সর্বপ্রথম এসেছিল আত্মহত্যা করেনি তো, নিজের সাথে খারাপ কিছু করে বসলো না তো। যখন দেখলো মেয়েটা ঠিক আছে, শ্বাসনালীতে আটকে থাকা নিঃশ্বাস নৈশব্দে বের হয়ে গেল। স্বস্তি এসে ভর করলো বুকের ভেতর। তখনও নিজেকে ইরহামের কবল থেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করলো সৌরভী। কিন্তু ওই শক্ত হাতের থাবা থেকে না পারলো কবজি ছাড়াতে, না পারলো নিজের গা ছাড়াতে। রেগে মেগে কাঁধে কিল ঘুষি বসালো। এতে মোটেও হাসি কমে গেল না ইরহামের। ঠোঁটের রেখায় হাসির পরিধি বৃদ্ধি পেল আরো বেশি। চোখ খোলার পর সর্বপ্রথম অন্ধকার ভাসল মনিতে মেয়েটার। শ্যামলা আননের মুখটায় ভর করেছে চাপা ভয়। ভয়ার্ত দৃষ্টিতে চারিপাশে চোখ ঘোরালো। মস্তিষ্ক তখন অচল, বোধগম্য হলো না কি হচ্ছে তার সাথে। মাটির নিচে কি করে ভেবে পেল না। মাথায় চাপ দিতেই মনে হলো মরে গেল নাকি সে। চোখ দুটো বিস্ময়ভূত হয়ে গেল সেকেন্ডে। এতক্ষণে গিয়ে খেয়াল করলো চার দেওয়ালের মতো মাটির নিচে তার দেহ। ভূমিকম্পের মতো গা দুলে উঠল। ভয়, বিস্ময় আর হাত পা কেঁপে উঠল নিমিষে। বুকের ভেতর যখন ভয়ের অসার জমে বেঁধেছে, গায়ে গরম লাগলো। শ্বাসনালী দিয়ে যেন শ্বাস বের হচ্ছে না, এমন উপলব্ধি হলো। চোখ বন্ধ করে মনে মনে ভাবলো, যদি স্বপ্ন হয় তাহলে ভেঙে যাক। কিন্তু ভাঙল না। নুসরাত সোজা হয়ে শুয়ে রইল। ভেতরে চলছে আন্দোলন। কি ভয়ানক সেই অনুভূতি। হাঁসফাঁস করলো শ্বাস নেওয়ার জন্য, পারল না। মৃগী রোগীর মতোই ছটফট করতে করতে ধুকপুক করে চোখ খুলে তাকালো। চোখের পর্দায় রঙিন আলো খেলা করলো। সাদা পর্দা ভেদ করে ঘরে প্রবেশ করছে শীতল বাতাস। ঘেমে যাওয়া শরীর বাতাসের প্রকোপে ঠান্ডা হয়ে আসলো আস্তে আস্তে। এতক্ষণের ভয় সামান্য কমে এসেছে। দিনের আলো মিয়ে গিয়ে আসরের আগমনী বার্তা হয়েছে ধরণীতে। নুসরাতের প্রশান্তির শ্বাস ফেলা হলো না আর। নাক মুখে শক্ত করে কেউ বালিশ চেপে ধরে দাঁড়িয়ে আছে। ভীষণ বিরক্ত হলো সে।
মাত্র একটা জীবন মরণের পর্যায় থেকে ফিরে এসেছে, আর এখন কপালে এসে ঠাডা পড়া কেউ জুটেছে, আল্লাহ জানে। এর সমস্যা কি হয়েছে? এমন বালিশ দিয়ে চাপাচাপি করছে কেন? মেরে ফেলতে চায় নাকি বেয়াদবটা? অবশ হাত পা নড়ানোর চেষ্টা করলো, হলো না। ঘোত ঘোত করে ছটফট করলো অনেকটা সময়। যখন নির্জীবের মতো হাত পা নাড়ানো বন্ধ করে দিল, তখন মুখের বালিশটা সামান্য ঢিলে হয়ে আসলো। তেতো গলায় বালিশের নিচ থেকে নুসরাত ঠাট্টা করে বলে উঠল, হুদাই কি কই এই খানবাড়ির পোলামাইয়া আস্ত একটা গাধা। মারতে আসছে, কিন্তু কিভাবে বালিশ চাপা দিয়ে মারে সেটাও জানে না। দীর্ঘশ্বাস ফেলল। বোঝালো ভীষণ ব্যথিত সে। মুখের ওপর থেকে বালিশটা সরিয়ে দিয়ে তাকালো সম্মুখে সাদা বিলাইয়ের মতো দেখতে থাকা মেয়েটাকে। ঠান্ডা কণ্ঠে জানতে চাইল, সমস্যা কি? ধাক্কাধাক্কি করতেছো কেন? পুরুষ মানুষের মতো কুরকুরানি উঠছে? নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল সামনে। তুলি চোখের চশমা ঠেলে নুসরাতকে কিছু বলতে নেবে, তার আগেই স্বাস্থ্যবান মেয়েটাকে পায়ের সাহায্যে পেঁচিয়ে এনে ধপাস করে ফেলল নিজের পাশে। কপালে কুঞ্চন করে জানতে চাইল, বাপ চাচা ভাই বোন সবাই কোথায়? তুলির মুখ অনুভূতি শূন্য। হাঁ করে দেখে সে শ্যামবর্ণের মুখ, পিঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুল, তার মধ্যে চুলগুলো আবার কোকড়ানো, সাপের মতো পেঁচিয়ে আছে গলায়, গালে আর ঘাড়ে। তুলি ভেবে পায় না সে কোন দিক থেকে কম, কোথায় তার খুঁত আছে। এই মেয়ের তুলনায় হাজার গুণ ভালো, সুন্দরী, নিখুঁত। তবুও আরসের ভাগ্যে কেন এই মেয়েটা? গতকাল দুপুরে পানি থেকে 4 জনকে তোলার পর সব থেকে বেশি শোচনীয় অবস্থা ছিল এই দুই বোনের। বড় ভাবের জ্ঞান ফিরে আসলেও রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসেছিল। জাইন ভাই কেমন ভাবির হাত ধরে ধ্যান মেরে বসে আছেন। হাতে স্যালাইন ছিল গতকাল সারাদিন। আরসের অবস্থাও তেমন ভালো না। এক গাদা পানি খেয়ে পেট ঠুসঠুসে হয়ে গিয়েছে। শুধু এই মেয়ের পুরো 24 ঘন্টা পার হয়েছে জ্ঞান ফিরতে। এর আগে স্যালাইন দেওয়া হয়েছিল, স্যালাইন খোলা হয়েছে আজকে দুপুরে। কথা ছিল আজই ফিরে যাবে সবাই, কিন্তু এই মেয়ের জ্ঞান না ফেরায় এখনো সবাই এই বাড়িতেই। দুপুরে খাবারের সময় রোমানা খাতুন তুলি আর আরসের বিয়ের কথা তুলতে শক্ত গলায় লিপি বেগম জানিয়ে দিয়েছিলেন 13 বছর পূর্বের শ্বশুরের করা পদক্ষেপের কথা। এতে খুব একটা খুশি হন না খানবাড়ির কেউই। তবুও রাগ চেপে গম্ভীর মুখে আত্মীয়দের সাথে কৃত্রিম হাসি বিনিময় করছে। নুসরাতের জ্ঞান ফিরছে না দেখে রুমের বাহিরে বিষাদ মুখে অপেক্ষায় ছিল সৈয়দ বাড়ির মানুষজন। আসরের আজান দেওয়ায় সবাই নামাজ পড়তে গিয়েছিল। সেই সুযোগে জানটা নিতে চাইল, কিন্তু ভাগ্য সহায় হলো না। কি খারাপ মেয়ে, তার দিকে তাকিয়ে কেমন করে হাসছে। অলস ভঙ্গিতে উঠে বসে চুলে মেসিবান করে নিল নুসরাত। হাব ভাব এমন যেন কিছুই হয়নি। তুলে উঠে বসতে নেবে বিছানা থেকে, নুসরাত এক হাতে ঘাড়ের কাছে চুল চেপে ধরল। তুলি কোকি ওঠে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, চুল ছাড়ো। নুসরাত বুড়ো যুগলের মাঝে ভাঁজ ফেলে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল, কেন, ব্যথা লাগে? তুলি চুল ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। তাই নিজেকে বাঁচানোর জন্য নুসরাতের 2 হাত খাবলে ধরল নখের সাহায্যে। ব্যথায় কুঁচকে গেল শ্যামমুখের ললাটখানা। অদ্ভুত হাস্যরেখা বয়ে গেল ঠোঁটের কোণে। প্রতিপক্ষ এমন হলে মারামারিতে ভীষণ ভালো লাগে নুসরাতের। তাও এক হাতে ঘাড় চেপে ধরে অন্য হাতে টুটি চেপে ধরল তুলির। হাঁটু দিয়ে বুকের হাড় চেপে ধরে কর্মর করে শুধালো, আমার সাথে শত্রুতা কি তোমার? আসছে থেকে দেখছি আমার পেছনে কুত্তার মতো পড়ে আছো, সমস্যা কি? তুলি নিজেও ছেড়ে দেওয়ার পাত্রী না। শক্ত হাতে খামচি কাটল নিজের লম্বা লম্বা নখ দিয়ে নুসরাতের মুখে। যখন দেখল তবুও চুল থেকে হাত ঢিলে হচ্ছে না, তখন এক হাতে শ্বাস নালে অন্য হাতে চুল টেনে ধরল। চিৎকার করে বলে উঠল, তুমি তুমি নুসরাত আগের অবস্থা থেকে উদ্বেগহীন কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি? এতে আরো আক্রোশে ফেটে পড়ল মেয়েটা। ষাঁড়ের মতো ঘোত ঘোত করে বলল, তুমি আমার আরস ভাইকে কেড়ে নিয়েছ। তুলি গলার আওয়াজে কম্পন তুলল ঘরের দেওয়ালে। ভুলে বসলো বাড়ি ভর্তি মানুষ। পাছে যদি কেউ শুনে ফেলে,
ধ্যান জ্ঞান খুইয়ে সপাটে নুসরাতের গালে চড় বসালো একটা। নুসরাতের টুটি চেপে ধরা হাত নরম হয়ে আসলো, তবুও ছাড়ল না। নিজেও বসালো শব্দ করে কান ফাটিয়ে একটা চড়। যত জোরে পড়েছে তার গালে, সে তার থেকে দ্বিগুণ জোরে দিল তুলির গালে। টলমল করে উঠল চোখ দুটো। দুদিন ধরে না খেয়ে জ্ঞানহীন থাকার পর এই মেয়ে এত শক্তি কোথা থেকে পেল? শ্রবণনালী বেয়ে গেল কঠোর নারী কণ্ঠস্বর। তোমার আরস ভাইয়ের প্রতি বিন্দু মাত্র আমার ইন্টারেস্ট নাই। কোন দুঃখে আমি কেড়ে নিতে যাব ওকে? একটা কথা মনে রাখবে, আমি যেখানেই যাই তোমার ওই আরস ভাই বুনো বিড়ালের মতো আমার পেছন পেছন লেজ নাড়িয়ে চলে আসে। হোয়াট দ্য ফাক? আমি কেন তোমাকে এক্সপ্লেনেশন দিচ্ছি? শ্বাস ফেললো শব্দ করে। ঘাড়ে থাবা মেরে দেওয়া হাত আরো শক্ত হলো। মুখ ফসকে মনের কথা জবানে চলে আসলো আকস্মিক। আমরা স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলানোর তুমি কে? নিজের নাক দূরে রাখো আমাদের থেকে, না হলে কোন দিন দেখবে নাক খুলে পড়ে গিয়েছে। সপাটে অন্য গালে পড়লো আরেকটা চর তুলির। নুসরাত গা থেকে নেমে এসে হাত ছাড়ল। নির্ঝঞ্ঝাট ভঙ্গিতে হাত ছেড়ে বলল, এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, তাই অন্য গালে দিয়ে দিলাম। মানব দরদি মানুষ তো, তাই। কথা শেষ হতেই মেয়েটা একদল আর থুথু ছিটিয়ে দিল তার গালে। বাচ্চাদের মতো চুল টান দিয়ে দৌড় দিল দরজার দিকে। নুসরাত পেছন থেকে লাফিয়ে উঠে তুলির ঘাড় চেপে ধরে ঝুলে গেল পিঠে। নির্লিপ্ত কণ্ঠে কিছু বলতে নেবে হাতের স্যালাইন নিয়ে ভেতরে ঢোকা নাসির সাহেব থমকে দাঁড়ালেন। কিংকর্তব্য বিমূঢ় কণ্ঠে শুধালেন, এ কি আম্মা, তুমি ওর পিঠে চড়েছ কেন? বাচ্চাদের মতো বড় বোনের চুল ধরে চুলোচুলি করছো কেন? তাছাড়া বাচ্চা মেয়েটাকে জ্বালাচ্ছ কেন? নুসরাত বিরক্ত মুখে বাবার দিকে তাকিয়ে পিঠ থেকে নেমে আসলো। বলল, উত্তেজনা চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিল, এই জন্য ঘাড় ধরে ঝোলাঝুলি করতেছি। বাবু হয়ে বিছানায় বসলো। চোখে মুখে নমনীয়তা নেমে আসতেই একে একে প্রবেশ করলো খানবাড়ির সকলে। রোমানা খাতুনের গম্ভীর চেহারাটায় আজ অন্য এক জৌলস আছে। নুসরাত ঠাউর করতে পারল না কি সেটা, তাই চোখ সরিয়ে নিয়ে বাবাকে শুধালো, ইশরাত কোথায়? ঠিক আছে ও? নাসির সাহেব গোমরা মুখে তাকালেন মেয়ের মুখের দিকে। খোবলে আঁচড়ানোর দাগে লাল হয়ে আছে গালটা। হাত বাড়িয়ে স্পর্শ করতে নেবেন? নুসরাত বিরক্ত স্বরে আবার শুধালো। নাসির সাহেব, ইশরাতের কি হয়েছে? ঠিক আছে ও? না, গা কাঁপিয়ে জ্বর এসেছে। নুসরাতের হাতের স্যালাইন লাগিয়ে দিতে দিতে জানতে চান, মুখে কি হয়েছে? এমন করে কে আঁচড় কেটেছে? নুসরাত নিশ্চুপ, একবার গাল ঠেললো জিভ দিয়ে। মিথ্যে সাজানোর চেষ্টা রপ্ত থেকেই বলল, ঘুমের ঘরে একটাকে আঁচড় কাটতে গিয়ে নিজেকে আঁচড় কেটেছি। নাসির সাহেব বিশ্বাস করে নিলেন নুসরাতের এমন ব্যামো আছে। ঘুমের মধ্যেই সে রেগে অনেক সময় ইশরাতকে থাপ্পড় কিল ঘুষি মেরে দেয়। মেয়ের জন্য আপেল কেটে মুখে তুলে দিলেন যত্ন সহকারে। বাপ মেয়ের সামনে যে খানবাড়ির একদল লোক দাঁড়িয়ে আছে তা বিশেষ গুণায় ধরল না। নুসরাত একটু বেশি কথা বলে, মনে যা মুখে তাই তার। মুখ ফট হওয়া আপেলের পিস খেতে খেতেই জিজ্ঞেস করে বসলো, সবাই বেঁচে আছে নাকি দু একজন আল্লাহর হাওলা হয়ে গিয়েছে? ধপাস করে পিঠে একটা কিল বসালেন নাসির সাহেব। নুসরাত হাসছে দাঁত বের করে। হে হে করতে করতে ডলে পড়ছে বাবার গায়ের উপর। আপেলের স্লাইসে কামড় দিতে দিতে শান্ত মুখে দাঁড়িয়ে থাকা রোমানা খাতুনকে দেখল এক পল। এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, বিশেষ পাত্তা দিল না সরাসরি, কিন্তু ভেতরে ভেতরে ঠিকই খানবাড়ির সবার গোষ্ঠী উদ্ধার করলো। হাবলার মতো চাইয়ে আছে কেন এই মহিলা? সমস্যা কি? নাসির সাহেবের মোবাইলে হঠাৎ অফিসিয়াল কল আসায় ছুরি আর আপেল সেন্টার টেবিলে রেখে চলে গেলেন রুমের বাহিরে। ততক্ষণে টুম্পা, পুষ্পা, পলি, আতিক আর স্বার্থ চলে গিয়েছে নিজেদের কাজে। রয়ে গিয়েছেন বয়স্কা। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে এগিয়ে বসলেন নুসরাতের পাশে। নুসরাত বাঁকা চোখে দেখল ভদ্রমহিলাকে। হাসিটা হজম হলো না ঠিক। সত্য কথা পেটে চাপল না, শুধিয়ে ফেলল।
এমন মিথ্যে হাসি হাসছেন কেন? অদ্ভুত লাগছে দেখতে। ফোঁস করে ঠোঁটের হাসি হাওয়া হয়ে গেল আরশের নারীর। রোমানা খাতুন তবুও গা ঘেঁষে বসে রইল। পিঠে হাত বুলিয়ে দিলেন কোমলতার সহিত। দুপুরের কথাটা জানার পর থেকে মনটা আনচান করছিল তার, কথা বলার জন্য নাত বউয়ের সাথে। তাই মেয়েকে হাসি মিষ্টতার ঠোঁটে ঝুলিয়েছেন তিনি। গম্ভীরতা একপাশে ফেলে নাতির কথা বলার জন্য দীর্ঘ সময় মৌন রইলেন। ভেতরে সাজিয়ে নিলেন কথাগুলো। তখনও পিঠে অব্যাহত রোমানা খাতুনের হাত বোলানো। নরম স্বরে নুসরাতকে বোঝালেন, মেয়ে মানুষকে নরম হতে হয়, আদব কায়দা থাকতে হয়, ভদ্রতা থাকতে হয়, চলন বলন হতে হয় পানির মতো স্বচ্ছ সরল। পানিকে যেমন যেই পাত্রে রাখা হয় তেমনই আকার ধারণ করে, মেয়েদেরও তেমন হতে হয়। উগ্র বেপরোয়া ভাবলেশীন আচরণে জীবন চলে না। তুই আর দুজনই যদি দুজনকে এমন জেদ দেখাস তাহলে হবে কিভাবে? একজনকে তো কোমল হতে হবে। তুই না হয় এই কম্প্রোমাইজটা কর। আরশ নিজের দিক থেকে যথেষ্ট নরম তোর প্রতি, তুই চাইলে আরও হবে। আমি কথা বলবো ওর সাথে, বুঝতে পেরেছিস আমার কথা? নুসরাত মাথা দোলালো, জানালো সে সব বুঝতে পেরেছে। রোমানা খাতুন ভুরু উঁচিয়ে নুসরাতকে শুধালেন, কি বুঝেছিস তুই? নুসরাত মুখ ফসকে বলে ফেলল, জয় বাংলা। তারপর বয়স্কার চেহারা দেখার মতো হলো। রাগে লাল হয়ে ধাক্কা মেরে সরিয়ে দিলেন দূরে। নুসরাত সরলই না, উল্টো গা লেগে বসল। নিষ্পাপ আদল করে পিটপিট করে চেয়ে রইল। শ্রবণ ইন্দ্রিয় প্রবেশ করলো ঝাঁঝ মেধানো স্বর, হতচ্ছাড়ি মেয়ে, সর এখান থেকে। নুসরাতের নির্লিপ্ত কণ্ঠস্বর, আমি তো সরেই আছি, আপনি নিজেই লেগে বসে আছেন, এই যে দেখুন। রোমানা খাতুন একপল দেখলেন, অতঃপর যেমন নম্র পায়ে এসে বসেছিলেন তেমনি শক্ত পায়ে ফিরে গেলেন। নুসরাত 24 ঘন্টার বেশি জ্ঞানহীন থাকায় সে ওই 24 ঘন্টায় কী ঘটেছে তা সম্পর্কে জানে না। তাই আহানের কাঁধে ভর দিয়ে হাঁটছে বাড়ির ভেতর। আকস্মিক পা থামিয়ে তাকালো আহানের দিকে, বলল, এই মগা। আহান বনের পানে তাকিয়ে জানতে চাইল, আমাকে বলছো? তেরা উত্তর আসলো সামনের মহিলার কাছ থেকে, না, আমার জামাইকে বলছি। অনেকক্ষণ সামনে থেকেই পেছনে নুসরাতের কথায় হাঁটাহাঁটির পর সে বলল, চল জাইন ভাইয়ের রুমে চল। আহান ধীরে হাঁটে, মেয়েদের মতো পা দিয়ে পাড়া দেয়। নুসরাতের মতে তার থেকে দ্বিগুণ তাড়াতাড়ি পিঁপড়ারা হাঁটে। নুসরাত বিরক্ত হয়ে আহানকে রেখেই চলে গেল সামনে। 2 কদম গিয়ে যখন দেখল নাসির সাহেব দাঁড়িয়ে, ফিরে এসে ভং ধরে ফেলল। আহানের কাঁধে ভার ছেড়ে নিভু নিভু চোখে তাকালো। এমন ভাব করলো যেন ধপাস করে এই পড়ে যাবে সিঁড়ি থেকে। আহান টেনে নিয়ে যেতে যেতে দেখে নাটকবাজ বোনকে। এতক্ষণ সুস্থ ছিল, আর মানুষ দেখতে অসুস্থ হয়ে পড়েছে। পা এবড়ো থেবড়ো করে ফেলছে। যে তার পাশ দিয়ে যাবে হোঁচট খেয়ে পড়ে যাবে নিশ্চিত। নাসির সাহেব মেয়ের নাজুক অবস্থা দূর থেকে লক্ষ্য করে এগিয়ে আসলেন। তখনও কথা বলছেন মোবাইলের ওপাশের ব্যক্তির সাথে। আবির, আমার 1.5 লক্ষ টাকার হিসাব আপনি দিতে পারেননি এখনো। বাকিটুকু শেষ করার আগেই মোবাইল টেনে নিল নুসরাত। গলা ফাটিয়ে চেঁচালো, এই বলত মগা, আকাইম্মা, আমার বাপের কোম্পানির টাকা মেরে খাস তুই, হজম হবে না তোর ভিতরে, হজম হবে না। হারাম খাওয়ার জন্য ডাইরেক্ট জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। নাসির সাহেব মোবাইল টেনে নিয়ে কল কেটে দিলেন। বাবার সন্দিহান চোখ নিজের দিকে দেখতে নুসরাত আবার ভং ধরে ফেলল। মেয়েকে বাহুতে নিয়ে সামনে অগ্রসর হয়ে স্পষ্ট কণ্ঠে আওড়ান, সিনেমায় অংশগ্রহণ করলে গিনেস বুকে নাম্বার 1 অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতে তুমি। তেরা চোখে তাকিয়ে বাবা ভাইকে রেখে ইশরাতের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় নক করলো গটগট করে। ভেতর থেকে অনুমতি আসার আগে গলা ফাটিয়ে বলল, ভেতরে আসছি, ভালো লাগে না এমন দাঁড়িয়ে থাকতে। ভেতরে ঢুকে চক্ষু চরক গাছ হয়ে গেল। পুরো বাড়ির মানুষ দাঁড়ানো সেখানে। জাইন তর্ক করছে নানির সাথে। সে এখানে আর এক মুহূর্তও থাকবে না। ভদ্রমহিলা নিজেও ঝাঁজ মিশিয়ে কথা বলছেন, কারোর থেকে কেউ কম না।
জাইন বলছে, তোমাদের বাড়িতে আসার পর থেকে আমার বউয়ের পেছনে পড়ে আছো, আমার সামনে যা নয় তা করছো। আমার অগোচরে মারনি তার প্রমাণ কি? একবার খেতে দেয়নি, একবার তোমার বউ গালি দেয়, সারাদিন কাজ করায়। আমি বউ নিয়ে এসেছি, না তোমাদের জন্য চাকরানি নিয়ে এসেছি? তুমি না অসুস্থ ছিলে নানি? তাহলে এখন সুস্থ হলে কিভাবে? আমার বউকে দিয়ে কাজ করানোর জন্য সুস্থ হয়ে গিয়েছো? কি নাটক জানো! বাহ, এই বাংলাদেশের মানুষ এত খারাপ কেন? আমাদের ওখানে তো এইসব দেখিনি। তোমরা বাড়ির বউদের কি মনে করো? একটা জীবন্ত রোবট যে সারাদিন কাজ করবে? এখানে আমি আর থাকবো না। আজ পানিতে পড়ে মরার মুখ দেখে ফিরেছে, আগামী দিন ফিরবে তার নিশ্চয়তা কি? এমনকি তুমি আমার বউকে ধাক্কা দিয়ে পানিতে ফেলবে না তার নিশ্চয়তা কি? তোমাদের আমি বিন্দুমাত্র ভরসা করি না আমার বউয়ের ব্যাপারে। শুনছেন নানি, বিশ্বাস করি না। এই আশাই আমার শেষ আশা এখানে। আল্লাহ বাঁচিয়ে রাখলে এই জীবনে এমুখো হব না। জায়েন কথা শেষে শ্বাস নিল। রাগে থরথর করে কাঁপছে সে। রোমানা খাতুন হাত দিয়ে বাহুতে স্পর্শ করতে হাত ছাড়িয়ে নিল। কপালে ভাঁজ রেখে তাকালো দরজার সামনে দাঁড়ানো শ্বশুর আর শালির দিকে। তারপর প্রশ্ন ছুড়ল, নুসরাত, আপনি সুস্থ হয়েছেন? ড্রাইভ করতে পারবেন? নুসরাত ওপর নিচ মাথা নাড়িয়ে দুই পাশে মাথা নাড়ালো। জায়েন কারোর দিকে না তাকিয়ে বিছানায় শোয়ারত অর্ধাঙ্গিনীকে বাহুর সাহায্যে তুলে নিতে নিতে আওড়ালো, এক মুহূর্ত এখানে আর না। নুসরাত, গাড়ি বের করুন। আব্বু আম্মু থাকুক এখানে, আমরা বাসায় যাচ্ছি। লিপি বেগম বললেন, আমিও যাব, চল। হিলাল সাহেব এক পলক দেখেন শাশুড়িকে, এক পলক ছেলেকে। ছেলে বলছে যাবে, শাশুড়ি ইশারায় বলেন না। গ্যারাকলে পড়ে গেলেন মাঝখান থেকে তিনি। জায়ের কারো কথা শুনল না। নির্লিপ্ত চেহারা বানিয়ে স্ত্রীকে নিয়ে অগ্রসর হলো। আহানকে উদ্দেশ্য করে বলল, আহান, লাগেজ নিয়ে আসো। আহান হাঁ করে তাকিয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত ঠোঁট চিপে বিশ্লেষণ করার ভঙ্গিতে বলে উঠল, জাইন ভাই, আপনি যাবেন না। জাইন এক ভুরু উঁচিয়ে শুধায়, আপনি আটকাবেন? নুসরাত জেদ নিয়ে বলে ওঠে, আপনি যাবেন না। আমি যাব, আপনার শখ থাকলে আপনি থাকুন। নুসরাত চেঁচিয়ে ওঠে, আপনি যাবেন না জাইন ভাই? জাইন চোখের আকার সরু করে বলে, আমি যাব। নুসরাত নাকের পাটা ফুলিয়ে ইশারা করে কিছু একটা। ব্যাঙের মতো লাফিয়ে ওঠে, দুই হাত সামনে এনে বলে, জাইন ভাই, আপনি এত বোকা কেন? আপনি যাবেন না মানে যাবেন না। আমি যাব, আর এই মুহূর্তেই যাব। নুসরাতকে পাশ কাটিয়ে যেতে নেবে, সে চেপে ধরল শার্টের হাতা। রাগে দাঁতে দাঁত পিষে নখ বসিয়ে একটা চিমটি কাটল। চোখের ইশারায় কিছু একটা বোঝালো। জাইন ধ্যান দিল না, দরজা থেকে বের হয়ে যাবে। ধপাস করে উল্টে পড়ল নুসরাত। এক চোখ বন্ধ করে ভং ধরল অজ্ঞান হওয়ার। আবারও বিশেষ পাত্তা না পেয়ে উঠে বসল। নাসির সাহেব মেয়ের প্রতি বিরক্ত হয়ে ঝুঁকে আসলেন। টেনে তুলে দাঁড় করাতে করাতে ফিসফিস করে বললেন, অভিনয়ের স্কুলে ভর্তি করিয়ে দেই, 2 দিন ক্লাস করলেই মুভির অফার পেয়ে যাবে। নুসরাত পাত্তা দিল না বাবাকে, বলে উঠল, দেখলেন আমি কতটা দুর্বল? ড্রাইভ করব কিভাবে জাইন ভাইয়া? জাইন কপাল কুঁচকে বলল, মেজো বাবা করবেন। নুসরাত ভেঙচি কেটে নিজের ফ্রমে ফিরে গেল, বলল, আমার বাপ করবে? আমি অসুস্থ না, আমাকে গাড়িতে ধরে বসবে কে? নুসরাত হাই হতাশ শুরু করলো। আজ গাড়িতে করে 1 ঘন্টা রাস্তায় গেলে সে মরে যাবে, আগামীকাল যাবে। নাসির সাহেব মেনে নিলেন। জাইনকে তখনও অনাবরত ইশারা দিয়ে চলছে মেয়েটা। জাইন প্রথমে বুঝল না। নুসরাত রেগেমেগে যখন বলল, আপনি আসলে একটা গাধা, আরস ভাইয়ের মতো, তখন মাথায় কথাটুকু আটল। যাওয়ার জন্য লাফালাফি থামিয়ে বলে উঠল, আজ রাত থাকবো এখানে, আগামীকাল চলে যাব। ভদ্রমহিলা মরে গেলে ড্রাইভার কে নেবে? সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। লিপি বেগম গোমরা মুখে বসে রইলেন রুমের চেয়ারে। এতক্ষণ ভং ধরে মরে যাওয়ার মতো ভাব করা নুসরাত সুস্থ হয়ে গেল নিমেষে। 2 সেকেন্ডের মাথায় লাফিয়ে লাফিয়ে চলল বাহিরে। ধরণীতে তখন লাল আভা পড়েছে। ক্লান্তকর দিনের শেষ দেখা মিলছে এক টুকরো ঠান্ডা আবহাওয়া।
পশ্চিম আকাশে তখন লাল লালিমায় রাঙানো রংধনুর নেই খেলা করছে নীলিমায়। জ্বরে লাল হওয়া চোখ নিয়ে এসে দাঁড়ালো বারান্দায় আরশ। বাড়ির পশ্চিম দিকে রুম তার, রুমের সামনে ফলের গাছগাছালি। মেহুল, মেঘলা, আহান, স্বার্থের কথা বলার শব্দ আসছে। আরশের চোখ সর্বপ্রথম পড়ল মাটিতে দাঁড়িয়ে হাঁ করে উপরের দিকে তাকিয়ে থাকা জনবনগুলোর দিকে। চোখের পাতা একটাও ফেলছে না। গাছের মাথায় বাদরের মতো পা ঝুলিয়ে বসে আছে নুসরাত। পেয়ারা গাছে পেয়ারা ধরছে, সেগুলো পেরে খাচ্ছে, একটু পরপর নিচে ঢিল মেরে ফেলছে। এটা দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল আরশের। রেলিংয়ে 2 হাত দিয়ে চাপ দিয়ে ডেকে উঠল, নুসরাত। গলার আওয়াজ ক্ষীণ, জ্বর বেশ কাবু করছে, বোঝাই যাচ্ছে। নুসরাত উঁচু ডালে বসে পা দোলাতে দোলাতে শুধালো, কোনো প্রয়োজন আরশ ভাই? গাছ থেকে নেমে আয়। কেন? কথাটা বলার বিপরীতে হঠাৎ রাগ লাগলো আরশের। বলল, বাহিরে যাব, নেমে আয়। পরে নেমে এসে আপনার কোলে উঠে বসে থাকবো, এখন পারবো না, এখন আমি বহু ব্যস্ত। বাহিরে যাব বলছি না, নেমে আয়, না হলে পিটিয়ে তক্তা বানিয়ে দেব। নুসরাত শ্লেষ মিশ্রিত কণ্ঠে বলল, সেই সাহস বা শক্তি আছে নাকি আপনার? তাছাড়া আমাকে মারলেও, পিটিয়ে তক্তা বানালেও আমিও আপনাকে তক্তা বানিয়ে দেব। স্বার্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দুজনের ঝগড়া। আহানকে শুধালো, হাতাহাতি হয়ে যাবে নাকি? আহান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে উঠে বলল, হয়ে যেতে পারে, সচরাচর এমনই হয়। স্বার্থ প্রশ্নাতীত কণ্ঠে শুধায়, কে জিতবে? দুজনের একজনও জেতে না, হুদাই চিল্লায়, পরে আবার গলায় গলায় ভাব করে দেখবেন দুজনেই চলে গিয়েছে। স্বার্থের কাছে দুজনের কাণ্ড দারুণ উপভোগ্য মনে হলো। মেহুল লুঙ্গির কোণ চেপে ধরে বিরক্ত মুখে দেখছে নুসরাতকে। সে অদৃশ্যভাবেই আরশের পক্ষে, তাই বলল, আরশ ভাই, আম্মুর লাঠি এনে দেই, এই বুড়ো মহিলাকে ধরে পিটান। আরশ ঠোঁটে ঠোঁট চাপল, গম্ভীর মুখে বলল, নিয়ে আসো, আজ ওই বুড়ির একদিন কি আমার একদিন। নুসরাত গাছের চূড়ায় বসে মেহুলকে হুঁশিয়ারি দিল, একবার পিছু লেগেছিলে বলে পাখি কাটিয়ে দিয়েছি, এবার পিছু লাগলে পাখিটাই উধাও করে দেব। মেহুল ভীষণ ভয় পেল, এক হাতে লুঙ্গির উপর থেকে চেপে ধরল নিজের সম্পত্তি। নুসরাত গাছে বসে হে হে করে হাসছে। আরশ ধমকালো, নামতে বলিনি তোকে? নুসরাত 2 হাত পেতে দিয়ে বলল, আরশ ভাই, শক্তি সামর্থ্য নেই, এসে কোলে করে নামিয়ে দিয়ে যান। চুল পেছনে ঠেলে রুমে যেতে যেতে বলল, বসে থাক, এসে নামাচ্ছি তোকে, কোলে চড়ার শখ সারা জীবনের নেই, গুটিয়ে দেব। আরশ বাড়ি থেকে বের হয়ে এসে দেখল নুসরাত গাছের নিচে দাঁড়িয়ে ভেটকাচ্ছে। পরনে হাঁটুর উপর সমান পুমার টি শার্ট। আরশ হুডি এগিয়ে দিয়ে বলল, পরে নে। নুসরাত হুডি পরে নিয়ে মাথায় ক্যাপ টানল। আগে আগে হেঁটে গিয়ে বলল, আমার পিছু পিছু আসেন। আরশ কপালে ভাঁজ ফেলে বলল, কোন দুঃখে তোর পেছন পেছন আসবো? আমার পিছু পিছু তুই আয়। নুসরাত কানেই তুলল না আরশের কথাগুলো। অতপর হেলে দুলে আগে চলল সে। জাহিন শান্ত হয়ে বসে আছে। নুসরাত বলে গিয়েছে ইশরাতকে পানিতে ফেলেছে কি। গতকাল পানি থেকে ইশরাতকে তোলার পর কেউ কিছুই জিজ্ঞেস করেনি কিভাবে পড়েছে। তারপরে পুষ্পা শুধু একটাই বলি আওড়াচ্ছে, শহুরে মেয়ে, হাঁটতে গিয়ে পিচ্ছিল খেয়েছে, শ্যাওলায় পা দিয়ে পড়ে গিয়েছে ধপাস করে। এ নিয়ে সন্দেহ জেগেছিল মনে, কিন্তু ইশরাতের নাজুক অবস্থা দেখে মস্তিষ্ক থেকে সেই কথা বের হয়ে গিয়েছিল। নুসরাতের ঠিক হতেই সে বাড়িতে ফিরে যেতেই উতলা হলো। সেই মুহূর্তে নুসরাতের ইশারা বুঝতে পেরে শান্ত হয়ে বসেছে। নিশ্চয়ই ওই মেয়ের মাথায় কিছু গন্ডগোল খিচুড়ি পাকাচ্ছে। মৃদু স্বরে কোকিয়ে ওঠার শব্দে জাহিন নড়ে চড়ে বসল। কপালে ঠান্ডা পানির স্পর্শ দিয়ে নরম কণ্ঠে শুধালো স্ত্রীকে, কিছু খাবে? ইশরাত 2 পাশে মাথা নাড়ল। কথা বলতে গিয়ে জ্বরের কারণে চোখ দিয়ে পানি বের হলো একটু। মুখে হাত রেখে দীর্ঘ হাই তুলল।
জাইন ইশরাতের হাত মুঠোবন্দি করে জিজ্ঞেস করলো, আরাম পাচ্ছ সামান্য? ইশরাত দুই পাশে মাথা নাড়ল, ভঙ্গুর স্বরে বলল, গরম লাগছে। জাইন কমফোর্টার গা থেকে সরিয়ে দিল। ইশরাতকে জিজ্ঞেস করলো, এখন ঠিক আছে? এসিটা অন করুন। শক্ত গলায় নিষেধাজ্ঞা জারি করলো। না। তাহলে সিলিং ফ্যানটা ছাড়ুন। আবারও একইভাবে বলে উঠল, না। ইশরাত দীর্ঘশ্বাস ফেলল, বলল, পানি খাবো। জাইন নাইট স্ট্যান্ড থেকে পানি ঢেলে এগিয়ে ধরল মুখের সামনে। এক ঢোক পানি খেয়ে না করে দিল, আর খাবে না। ঠান্ডা পানির স্পর্শ লাগলো গালে, গায়ে, ঘাড়ে। জাইন গা মুছিয়ে দিতে দিতে জানতে চাইল, আরাম লাগছে? জি। আর বাক্য বিনিময় হলো না। ইশরাত সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ ঝাপসা হয়ে আসলো তার। চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা পানি। মৃদুস্বরে জানতে চাইল, জাইন, আমরা বাড়ি ফিরবো কবে? জাইন দুই হাতের আজলায় জ্বরে কাবু হওয়া স্ত্রীর রক্তাভ চেহারাটা চেপে ধরল। অসহায়তা চেহারায় ভাসল, গলার স্বর গম্ভীর, বলল, আগামীকালই চলে যাব। আমি বাড়িতে যাব জাইন, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। দয়া করে আমাকে বাড়িতে নিয়ে চলুন। আগামীকালই চলে যাব, আর আসবো না কোনোদিন এখানে। কেঁদো না প্লিজ, আমার কষ্ট হয়। ইশরাত না চাইতেও চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ল। জাইন মুখমণ্ডল হাতের কাপড় দিয়ে মুছিয়ে দিতে দিতে অস্ফুট স্বরে আওড়ায়, আর আসবো না এখানে, কথা দিচ্ছি, কোনোদিনও আসবো না। আমার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পানিতে পড়েছ তুমি। আমি দুঃখিত। আই এম সরি। আমি তোমার খেয়াল রাখতে পারিনি, আমি ব্যর্থ। একজন স্বামী হিসেবে আমি ব্যর্থ। ইশরাত না চাইতেও চোখ দিয়ে গড়িয়ে পড়ল বারে বারে জল। ইশরাত শুনল না সেইটুকু। আবারও ঘুমে ভারী হয়ে আসলো চোখ দুটো। শুধু ঝাপসা নেত্রে তাকিয়ে দেখল তার দিকে তাকিয়ে থাকা বাদামি রঙের জলজল করতে থাকা নেত্র দুটো। মাগরিবের আজানের কিছু মুহূর্ত পূর্ব মাথা পর্যন্ত ক্যাপ্টেনে হাঁটছিল নুসরাত। আরশের হুডি গায়ে পড়ায় বোঝা যাচ্ছিল না মেয়ে নাকি ছেলে। হুডির ক্যাপ মোটা হয় নাক পর্যন্ত এসে থেমেছে। এই গরমের দিনে দুজনেই হুডি পরে পাগলের মতো ঘুরছে আশপাশ। রাস্তায় দাঁড়ানো মানুষ নাক ছিটকে দেখছে তাদের। আহানের নিজেরই গরম লাগছে এমন হুডি পরিহিত ভাই বোনকে দেখে। তাই দুজনার থেকে দূরত্ব রেখে হাঁটছিল। মাঠে ফুটবল খেলছিল আহানের বয়সী কিছু ছেলেরা। ভাবলেশীন হেলে দুলে নুসরাত ওখান থেকে চলে যেতে নিবে ভেবেছিল। একটা ছেলের টিটকারি মারা স্বর ভেসে এলো, ওই। নুসরাতের পা থমকে গেল, সাথে হাঁটতে থাকা তিনজনেরও। সকলের প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করলো ওদিকে। নুসরাত চোখের উপর থেকে ক্যাপ সরিয়ে কঠোর স্বরে জিজ্ঞেস করলো, আমাকে বলছো? ছেলেগুলো হেসে উঠল। বদমাইশ জনের একটা টিম। চুলগুলো কাটা দেখেই বোঝা যাচ্ছে বখাটেদের দল। নুসরাত ভুরু উচালো, শুধালো, কি? ছেলেগুলোর হাসির শব্দ ভেসে আসলো। একসাথে কয়েকটা ছেলে হাততালি দিয়ে বলে উঠল, হিজড়া নাকি? নুসরাতের মেজাজ খারাপ হলো। মুখ দিয়ে ইয়া বড় গালি বের হয়ে আসলো। অগ্নিগ্রিনে ফেটে পড়ে বলল, তোর মা হিজড়া, তোর বাপ হিজড়া, তোর 14 গোষ্ঠী হিজড়া। তোকে দেখলেই তো মনে হয় হিজড়া। আয়নায় জীবনে দেখেছিস নিজেকে? পুরাই হিজড়ার বংশধর লাগে। কিন্নারের কিন্নার। নুসরাত হাঁটা গোটালো, আজ দেখে নেবে সে এদের। একজন বয়স্ক বলে উঠল, নডি ফুরি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নুসরাত বলে উঠল, কবরে এক ঠ্যাং রেখে এখানে কি চাচা? যান মসজিদে যান। কোন দিন টিকিট ওকে হয়ে যাবে বুঝতেই পারবেন না। আগে থেকে নামাজ কালাম করুন। বুড়োর মুখ পাংশুটে হয়ে গেল। আরশ কারোর কথায় মনোযোগ দিচ্ছে না এমন ভাব করল। নিজের সাথে নিজে কথা বলছে, নডি ফুরি, ইন্টারেস্টিং। আরশের কথা কানে আসতে কয়েকটা ধরে দিতে ইচ্ছা করলো। তারপরও নিজের ক্ষোভ মনে চেপে একবার তাকালো ছেলেগুলোর দিকে। কপাল কুঁচকে কিছু বলতে নেবে ছেলেগুলো বলে উঠল, প্যান্টের চেন খুলে দেখ, দেখবি হিজড়া বের হয়ে আসবে। নুসরাত
নুসরাত ঠোঁটে হাত চাপলো, গম্ভীর মুখে আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকা আরসের বাহুতে ধাক্কা দিয়ে বলে উঠল, আরস ভাই, এই আরস ভাই, আমাকে কি বলছে দেখছেন, কিছু বলুন। আরস নির্লিপ্ত স্বরে বলল, কি বলবো? নুসরাত অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কিছু বলবেন না? নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে সামনে চলে গেল নুসরাত আর আহানকে রেখে। বলে উঠল, নিজের সমস্যা নিজেই সমাধান করতে হয়। নুসরাত ফাটা বেলুনের মতো চুপসে গিয়ে আহানের দিকে তাকালো। আহান নিজেও তবদা খেয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত আরসের যাওয়ার পথে চেয়ে ব্যাঙের মতো লাফালো আর চেঁচালো, আমাকে জনসম্মুখে রেখে এইভাবে অপমান করার জন্য নিয়ে এসেছিলেন আপনি? আমার অভিশাপ লাগবে, অভিশাপ। আপনার বউ জল্লাদ হবে, ক্যাটক্যাটে মেজাজের হবে, কথায় কথায় আপনাকে ধরে পিটাবে। আপনি ফুল উপহার দিলেও রাগ করে ফেলে দেবে, আপনাকে একটা চুমুও খেতে দেবে না। মনে রাখবেন, আল্লাহ মজলুমদের বদদোয়া কবুল করে, এই মজলুমের বদদোয়া ফেলে দেবেন না। আপনি একটা কুত্তা আরস ভাই, আপনি কুত্তা। আরস শুনলই না, দুই হাতে ঢিলা ঢালা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে মিলিয়ে গেল রাস্তায়। নুসরাতের চেঁচানো শুনে ছেলেগুলো বল নিয়ে খেলতে খেলতে হাসলো শব্দ করে। মেয়েটার ইচ্ছে করলো পায়ের নিচে এদের চেহারা পিষে ফেলতে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছে এই কুত্তা আরসের সাথে এসে। দ্বিতীয় ভুল করেছে একজোড়া হাই হিল না পরে এসে, না হলে জুতা দিয়ে এদের চেহারা দুমড়ে মুচড়ে ফেলতো রাস্তায়। নুসরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করলো কিভাবে এই ছেলেগুলোর মুখ রাস্তায় ফেলে জুতো দিয়ে পিষছে। ভেবে আরাম লাগলো, কাজটা করতে পারলে আরো বেশি আরাম লাগতো। ওখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো, জীবনেও পাঠা আরসের সাথে কোথাও যাবে না সে।